হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি নবর উপন্যাসের তৃতীয় পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। ভাইজান। জুলফার শব্দকে কথার মাঝে আটকে দিয়ে বলল, কথায় কথায় ভাই ভাবির গুণ কীর্তন বন্ধ করুন। আপনার ভাই আপনাকে পেলে পুষে বড় করেছে, ভাবি মায়ের মতো যত্ন করেছে। অনেকবার শুনেছি, মেনেছি, মনে রেখেছি, আর প্রয়োজন নেই। শব্দ ধৈর্যহারা হয়ে পড়ে। সে বিয়ের দ্বিতীয় দিন থেকে জুলফার ঘাড়তেরামি, জেদ, কথাবার্তা সহ্য করছে। আর কত সহ্য করা যায়? শব্দ আক্ষেপের সুরে বলল, তোমার চেহারা দেখে বোঝার উপায় নেই মনে এত বিষ। বিয়ে করে মস্ত বড় ভুল করে ফেললাম। আপনার বুঝে শুনে খোঁজ খবর নিয়ে বিয়ে করা উচিত ছিল। জুলফার দুর্বোধ সাহস। সে শব্দের এই আক্ষেপটাই চাইছিল। শব্দ আর কথা বাড়ালো না। বিছানা ছেড়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরল। আভিজাত্যের উপঢৌকন হিসেবে কাঁধে ঝুলিয়ে নিল বাহারি কারুকাজ করা শাল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গত কয়েকদিন যা করার করেছ, আর করবে না। এখন ভাইজান বাড়িতে, উনি যেন তোমার কোনো কাজে কষ্ট না পায়। এবার কথার 19-20 হলে খবর হবে। জুলফা গলা উঁচিয়ে বলল, ভাইজানের চোখ থাকলে উনি দেখতে পাবেন। দোষটা আসলে কার? যদি দেখতে না পান, আপনার দৃষ্টিভঙ্গির সাথে ওনার চোখের চশমার পরিবর্তন করে নেবেন। জুলফা চোখের পলক ফেলার ফুরসত পেল না। তার আগেই শব্দ এসে তার দু গাল চেপে ধরে সঙ্গে সঙ্গে জুলফার হাত সুই বিঁধে গেল। শব্দ দাঁতে দাঁত চেপে বলল, ভুলে যেও না তুমি কোথা থেকে উঠে এসেছ। যাদের নিয়ে তুমি নোংরা মন্তব্য করছো তাদের মধ্যে একজন জমিদার, অন্যজন রাজবংশের মেয়ে, আর তুমি একজন। শব্দ কথা শেষ করল না। সে প্রচণ্ড ক্ষোভ নিয়ে মেঝেতে থুতু ফেলল। মুহূর্তে জুলফার চোখ দুটি জলে টইটুম্বুর হয়ে ওঠে। শব্দ চপ্পল পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। জুলফা স্তব্ধ হয়ে বসে রইল। সুফিয়ানের দিক নির্দেশনায় মুনির বাগানের কাজ করছে। তার পুরো নাম মুনিরুজ্জামান। কখন কিভাবে এই বাড়িতে এলো, কে বাবা কে মা সে জানে না। বুঝতে শেখার পর থেকেই নিজেকে এই বাড়িতে আবিষ্কার করে। জমিদার বাড়ির প্রতিটি সদস্যের খেদমত করাই তার জীবনের শাশ্বত সত্য। সুফিয়ান লাঠি দিয়ে উত্তরে ইশারা করে বললেন, ওদিকের চারাগুলো শুকিয়ে গেছে, পানি দে। সকালে না মেঘ হইল কাকা, ওইটুকু বৃষ্টির পানিতে কিছু হয় না, আরও দে। পানি তো শেষ। শেষ তো কি, ড্রাম থেকে নিয়ে আয়। মনির সেচনি দিয়ে পানি আনতে চলে যায়। সুফিয়ান চেয়ারে বসেন। এমন সময় দেখা গেল শব্দরকে পশ্চিম দিক দিয়ে খসমহলে ঢুকছে। সুফিয়ানের চোখ পড়তেই ডাকলেন, শব্দর। ভাইকে দেখে শব্দর ছুটে এসে কোলাকুলি করল, কেমন আছেন ভাইজান? ভোরে বাড়ি ফিরে আপনাকে খুঁজেছি, কোথায় ছিলেন? এই তো আগের মতোই। সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তোমার কি অবস্থা? কাজকর্ম নিয়ে একটু চাপে আছি, তবে শরীর স্বাস্থ্য ভালো আছে? শরীর স্বাস্থ্য ভালো থাকারই কথা। নতুন বিয়ে করেছ। শব্দর হাসল। অপরাধী সুরে বলল, ক্ষমা করবেন ভাইজান, আপনার উপস্থিতি ছাড়াই। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লুকিয়ে চুরিয়ে বিয়ে কি প্রয়োজন ছিল? আমাদের বাড়িতে কি এখনও এমন বিয়ে হয়েছে? শব্দর প্রত্যুত্তরে চুপ রইল। সুফিয়ান বললেন, যা হবার হয়েছে। মেয়ের বাপের বাড়ি কোথায়? বংশ কি? কালীগঞ্জে। বাবা দিনমজুর, মা নেই। শব্দরের কণ্ঠে সংকোচ। সুফিয়ান লাঠি দিয়ে মাটিতে 2 বার মৃদু আঘাত করলেন। তার চোখ মুখের অভিব্যক্তি দেখে মেজাজ বোঝা যাচ্ছে না। তিনি নিজ মনে কিছু ভাবলেন। গম্ভীর সুরে বললেন, গরিব ঘরের সুন্দরী মেয়ে, ভালো ভালো। ভাইজান, আপনি আমার প্রতি রাগ করেন না? হুট করেই সব হয়ে গেল, ভাবিকেও জানাতে পারিনি। রাগের কিছু নেই। সুন্দর জীবন কাটাতে যে জীবনসঙ্গী প্রয়োজন দেরিতে হলেও বুঝেছ, তাতেই আমি খুশি। সুফিয়ান থেমে তারপর বললেন, গতকাল কোথায় ছিলে? নতুন বউ রেখে রাতে বাইরে থাকা কি শোভনীয়? রাজধানীতে চাল পাঠানোর জন্য কালীগঞ্জে গিয়েছিলাম। তাছাড়া একজনকে নিমন্ত্রণ করতে যেতে হতো। সুফিয়ান উৎসুক হয়ে তাকালেন, কে সে? শব্দর বলল,
আশিকুর জামান, শুক্রবার ছেলেকে নিয়ে আসবেন। আশিকুরের ছেলে বিলেতে থাকে না, ওনার একটা দত্তক ছেলেও আছে। সুফিয়ান শব্দের পিঠ চাপড়ে বললেন, ভালো করেছ। ব্যবসার লাভবান হতে গেলে আশিকুর জামানের মতো ধনকুব ব্যবসায়ীদের সাথে সুপরামর্শ গড়ে তোলা উচিত। আপনি আমাকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব দিয়েছেন, উন্নতির জন্য জীবন দিয়ে দেব ভাইজান। সুফিয়ান খুশি হয়ে বললেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি, চলুন। দুই ভাই হাঁটতে হাঁটতে তাদের পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছে যায়। জুলফা জানালা দিয়ে তাদের দেখছে, তার চোখ মুখ ফ্যাকাশে। সারাটা দিন কেটে গেল গভীর আলস্য ও রাগ নিয়ে। একটা দানাও নেই পেটে। ক্ষুধায় পেটের ভেতর গুড়গুড় শব্দ হচ্ছে। খাবার নিয়ে ঘরে ঢুকে রেনু জুলফাকে বাইরে তাকিয়ে থাকতে দেখে খাবার রেখে চলেই যাচ্ছিল। জুলফা তীক্ষ্ণ কণ্ঠে ধমকে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? আমি যে খাইনি খেয়াল ছিল না? রেনু ড্যাব ড্যাব করে তাকায়। জুলফা বিরক্তিতে আওড়ায়, তুমি তো আবার বোবা, কি জ্বালা! তোমার কর্ত্রীকে এতক্ষণে বলেছে খাবার দিয়ে যেতে? মাথা নাড়িয়েই বোঝাও। রেনু মাথা ঝাঁকায়। জুলফা খাবারের প্লেট হাতে নিয়ে বিছানার ওপর দুই পা ভাঁজ করে বসে বলল, তুমি শুধু ওই রকচটা মহিলারই গোলামি করো কেন? বেশি খেতে দেয় নাকি বাড়ির টাকা পয়সা দেয়? রেনু ডানে বামে মাথা নাড়ায়, এসব কিছুই না। রেনু অসম্ভব সুন্দর, তবে তার দিকে তাকালেই সর্বপ্রথম চোখে পড়ে কপাল থেকে নাক বরাবর গাঢ় কালো কাটা দাগটির ওপর। জুলফা খাবার চিবোতে চিবোতে বলল, নাকের দাগটা কিসের? কেউ মেরেছে? রেনু কোনো ইঙ্গিত দিল না। জুলফার কপালে ভাঁজ পড়ল।